সন্ধ্যার এসএটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি দিলরুবা আফরোজ। শুরুতেই জানাবো শিরোনাম। মুসলিম দেশগুলোকে রণক্ষেত্র বানিয়ে রেখেছে অস্ত্র ব্যবসায়ীরা। মন্তব্য প্রধানমন্ত্রী। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইমামদেরও ভূমিকা রাখার আহ্বান। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন প্রবাসীরা, সুযোগ পাবেন রাজনীতি করার, তবে অংশ নিতে পারবে না সংসদ নির্বাচনে, জানালেন আইনমন্ত্রী। রাজনীতিতে দেউলিয়া হয়ে পড়ার ঝুঁকি থেকে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে, দাবি কাদেরের। নতুন ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন চায় জাতীয় পার্টি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানা নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে চট্টগ্রামের মৃত্যু হত্যাকাণ্ডের তদন্ত শেষের পথে। মধ্য এশিয়ার মুসলিম দেশগুলোকে রণক্ষেত্র বানিয়ে রেখেছে অস্ত্র ব্যবসায়ী দেশগুলো, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার এবং জাতীয় ইমাম সম্মেলনে তিনি এই কথা বলেন। উন্নয়নের ধারা ধরে রাখতে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ইমাম মুয়াজ্জিমদেরও ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। দেশের প্রায় ৩ লাখ মসজিদে ৬ লাখ ইমাম মুয়াজ্জিন রয়েছে, যাদের ইসলামিক ফাউন্ডেশন বুনিয়াদী শিক্ষার পাশাপাশি আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এই প্রশিক্ষিত ইমাম সম্মেলন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়। এ সময় ইমামদের দেয়া উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস জঙ্গিবাদকে রুখে দিতে জনসচেতনতা বাড়াতে হবে। মুসলিম অধ্যুষিত দেশগুলি, সেখানেই মারামারি কাটাকাটি, সেখানেই বোমাবাজি, সেখানেই খুন খারাপি হচ্ছে, সেখানেই অস্ত্রের ব্যবহার হচ্ছে। কিন্তু এই অস্ত্রটা তৈরি করে কারা আর লাভবান কারা হয়? রণক্ষেত্র বানাচ্ছে আমাদের মুসলমানদের জায়গাগুলি, রক্ত যাচ্ছে মুসলমানদের, আর অস্ত্র বিক্রি করে, এই অস্ত্র তৈরি করে বিক্রি করে কারা লাভবান হচ্ছে সেটাই আপনারা একটু চিন্তা করে দেখবেন। ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না উল্লেখ করে প্রধানমন্ত্রী ধর্মের নামে মানুষ হত্যা নিয়ে প্রশ্ন তোলেন। এই ইসলামে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান নেই, কিন্তু আজকে বিশ্বব্যাপী এই জঙ্গিবাদ সন্ত্রাস একটা বিরাট সমস্যা। এটা সমগ্র বিশ্বব্যাপী কিন্তু এই সমস্যাটা রয়েছে। আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের দেশেই একটি মহল, তারা আমাদের এই পবিত্র ধর্ম, এই ইসলাম পবিত্র ধর্ম, শান্তির ধর্ম, অথচ এই ধর্মের নামে বিশ্বের বিভিন্ন জায়গায়ও এই সন্ত্রাসী কাজ করছে, নৈরাজ্য সৃষ্টি করছে। আজকে আন্তর্জাতিকভাবে এই ধর্মের মান সম্মান ক্ষুণ্ণ করছে, এই ধর্মকে অন্যের চোখে খাটো করে দিচ্ছে। এ সময় প্রতিটি উপজেলায় মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ সহ ধর্মীয় পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থায় বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। আমরা সমস্ত উপজেলায় এবং জেলায় আমরা একটা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করব, যেখান থেকে ইসলামের সঠিক তথ্য এবং ইসলাম সম্পর্কে জ্ঞান মানুষ অর্জন করতে পারবে, এবং স্থানীয় আমাদের ইমাম মুয়াজ্জিন বা যারা ধর্মীয় কাজে থাকবেন তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা যাতে তারা পান, সেই ব্যবস্থা যাতে হয়। পরে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোর এবং ইমামদের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। নাম ঘোষণা করছি মাহমুদুল হাসান, এসএটিভি, ঢাকা। প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন, রাজনীতি করার সুযোগও পাবেন তারা। তবে সংসদ সদস্য ও রাষ্ট্রপতি পদে নির্বাচন এবং সুপ্রিম কোর্টের বিচারক সহ প্রজাতন্ত্রের কোনো কাজে নিয়োগ পাবেন না প্রবাসীরা। বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 এর খসড়ায় এসব সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব তথ্য জানান। আরও জানাচ্ছেন সাজ্জাদ বিপ্লব। বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 এর খসড়ার উপর আলোচনা করতে রাজধানীর একটি হোটেলে এই গোলটেবিল আয়োজন করে সেন্টার ফর এনআরবি, যেখানে প্রস্তাবিত আইনটির নানা অসঙ্গতি তুলে ধরে সর্বসাধারণের মতামত যাচাইয়ের জন্য ওয়েবসাইটে প্রকাশ করার দাবি জানানো হয়। সম্পূর্ণ রকমের সামগ্রিক বিবেচনায় কোন রকমের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে আইনটি প্রণয়ন করবার জন্য আমরা সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। আমি বিলেতের নাগরিকত্ব নিতে পারবো, আমার ডুয়েল সিটিজেনশিপ থাকবে, কিন্তু
সার্ক রাষ্ট্র এবং মায়ানমার এদের নাগরিকত্ব আমি নিতে পারবো না। আমি জানি না মাননীয় আইনমন্ত্রী এই ব্যাপারে কি বলবেন। যেসব দেশ আমার বাংলাদেশের নাগরিককে ওই দেশের নাগরিক হচ্ছে ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করছে না, তো তারা কিন্তু যেহেতু এখন বাংলাদেশের নাগরিক না, অতএব তাদের প্রপার্টির এখানে কি হবে। প্রস্তাবিত খসড়ায় বিশ্বের 152টি দেশে বসবাস করা 1,30,00,000 বাংলাদেশির জন্য প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান প্রবাসীরা। আমরা যদি তাদের নাগরিকত্বের ক্ষেত্রে অনেক বড় বাধা বিপত্তি থাকে, তাহলে তো আমরা বাংলাদেশে তাদের কাছ থেকে অনেক ভালো কিছু পাবো না। আমাদের ছেলে সন্তান যারা ওখানে থাকে এবং এখানে যারা আছে তাদের মধ্যে যদি এরকম একটা জটিলতা তৈরি হয়, তাহলে আমাদের এই গ্রুপগুলো যারা আসছে এখন 35, 40 এবং 30 বছর পরে, তো হয়তো বা এদেরকে নিরুৎসাহিত করবে। নাগরিক এবং প্রবাসী বান্ধব হবে। I can tell you very clearly that it will be। তবে প্রবাসীদের ক্ষতি করে এমন কোনো অসঙ্গতি চূড়ান্ত আইনে থাকবে না বলে আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী। কথাও সেটা আছে। আমি কিন্তু এখানে কিছু করতে পারবো না। সুপ্রিম কোর্ট বিচারক ব্যাপারেও এই কথাটা আছে। তো এই তিনটা ছাড়া এর পরের যে দুইটায় আসছি, ঘ স্থানীয় সরকার সহ যে কোনো পদে নির্বাচন আর কোনো রাজনৈতিক সংগঠন করা। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার এই দুটোর ব্যাপারে আলাপ হয়েছে, আমরা এই দুটো রাখবো না। গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ নাগরিকত্ব আইন 2016 এর খসড়াটি অনুমোদন করে মন্ত্রিসভা, যা যাচাইয়ের জন্য এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে। সাজ্জাদ বিপ্লব, এসএটিভি, ঢাকা। রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকি থেকে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে এমন দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারের উপর চাপ সৃষ্টি করতে নির্বাচন কমিশন সম্পর্কে বিএনপি নেতিবাচক কথা বলছে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, ভবিষ্যতে অস্তিত্ব রক্ষার খাতিরে সেই ভুল আর করবে না। তারা গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল তারা করেছে, ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা ঝুঁকি, সেই ঝুঁকি তারা নেবে বলে আমার বিশ্বাস। এদিকে দুপুরে রাজধানীতে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করেছেন তার প্রতিটি সদস্যই দক্ষ ও সৎ। কাজ শুরুর আগেই এই কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিএনপির প্রশ্ন তোলা অযৌক্তিক। তাদের কাজ শুরুই করলো না, আগে রিয়াকশন দেওয়া শুরু হয়ে গেছে বিএনপি। এটা হচ্ছে বিএনপির একটা অভ্যাস বা রাজনৈতিক কৌশল বলতে পারে। কিছু হওয়ার আগে নেগেটিভ একটা রিয়াকশন দেবে, চাপ সৃষ্টি করার জন্য। অন্যদিকে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন, যারা নতুন ইসি নিয়ে বিতর্ক সৃষ্টির পায়তারা করছে তাদের জনগণের রায়ের ওপর আস্থা নেই। বিএনপি আসলে ইতিপূর্বে ভুল রাজনীতির কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ভুল রাজনীতিটাকে আড়াল করার জন্য তারা বারবার আবার ভুল সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন, আবার বিভ্রান্তমূলক কথাবার্তা বলছেন। আওয়ামী লীগ ক্ষমতার জন্য লালায়িত নয় দাবি করে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নিয়ে জনগণের রায় মেনে নেবার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। নতুন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় জাতীয় পার্টি। কোনো চাপের কাছে মাথা নত না করে নয়া সিইসি নিরপেক্ষ থাকবেন বলেও আশা দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির যৌথ সভায় তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার জালালী। 1 জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী ও মহাসমাবেশের পর এটাই জাতীয় পার্টির প্রথম যৌথ সভা। ক্ষমতায় গিয়ে সব দলই তাদের নেতাকর্মীদের মামলা তুলে নিলেও জাতীয় পার্টি চেয়ারম্যানের মামলা প্রত্যাহার না করায় ক্ষোভ জানান তৃণমূল নেতাকর্মীরা। এক পর্যায়ে দলীয় প্রধানের মামলা তুলে নিতে কর্মসূচি দিতে কর্মীদের আশ্বস্ত করেন নেতারা। আমরা অবরোধ করব, আমরা হরতাল করব, মামলা উঠাও নাইলে গদি ছেড়ে দাও, আমরা ছাই আন্দোলন করব। যখন জনপদ থেমে যাবে তখন মামলা উঠাবে, কম্প্রোমাইজ করবে। তোমরা দলকে সংগঠিত করো, জনগণকে সম্পৃক্ত করো, ইনশাআল্লাহ আমরা কর্মসূচি দেব মামলা উঠাবার।
পরে যৌথ সভার বক্তৃতায় হুসেইন মোহাম্মদ এরশাদ বলেন, জাতীয় পার্টি সবসময় গণমানুষের ভোটাধিকারের পক্ষে। প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সিইসি গ্রহণযোগ্য নির্বাচন করবেন বলেও আশা করেন তিনি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। উনি প্রতিশ্রুতি দিয়েছেন, উনি কারো কথায় তিনি অপ্রভাবিত হবেন না, সুষ্ঠু নির্বাচন করবেন। আমি গিয়েছিলাম সুন্দরগঞ্জে, শামীম পাটোয়ারির জায়গায়। এটা আমাদের পরীক্ষা, প্রথম নির্বাচনের পরীক্ষা। এই পরীক্ষা পাস করতে হবে আমাদের। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, 22শে মার্চ গাইবান্ধা সুন্দরগঞ্জের উপনির্বাচনে তার দলের প্রার্থীর বিজয়ের মধ্য দিয়েই জয়ের ধারায় ফিরবে জাতীয় পার্টি। দেলোয়ার জালালি, এসএ টিভি, ঢাকা। আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে তা বুঝতে পেরে নতুন নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে দলটি। সকালে নারায়ণগঞ্জের পাগলায় ভিআইপি জেটিতে সোনারগাঁও বার এবং রেস্তোরাঁ উদ্বোধনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন একথা বলেন। তার অভিযোগ, বিএনপি জামাত দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। আগামী নির্বাচনে যে তাদের বেহাল অবস্থা হবে সেটাকে ঢাকতে চায়। তারা জানে তারা নির্বাচনে জিতবে না, তারা জানে তারা নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নাই। আর নির্বাচন যদি না করেন তারা 2014 সালের মতন তারা সেখানে হারিয়ে যাবেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন পিছিয়ে আগামী 16 ফেব্রুয়ারি পুনর্নির্ধারণ করেছে আদালত। রাজধানীর বকশীবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার আইনজীবীরা সময় আবেদন করেন। এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 342 ধারায় আত্মপক্ষ সমর্থন ও চ্যারিটেবল মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত লিখিত বক্তব্য পাঠের দিন ধার্য ছিল। তার অনুপস্থিতিতে সময়ের আবেদন জানান আইনজীবী এজে মোহাম্মদ আলী, আব্দুর রাজাক খান, জয়নুল আবেদিন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর বিরোধিতা করেন দুদক আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আবেদনে খালেদা জিয়ার অসুস্থতা এবং এই আদালত পরিবর্তনে উচ্চ আদালতে করা আবেদন শুনানির অপেক্ষায় থাকার কথা উল্লেখ করা হয়। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানা নেই বললেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তদন্তকারী সংস্থা র্যাব যে কোনো সময় প্রতিবেদন জমা দিতে পারে বলেও আশ্বস্ত করেছেন তিনি। দুপুরে রাজধানীতে আর্মড পুলিশের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষের পথে। বিস্তারিত জানাচ্ছেন এম বাদশাহ। চলতি দশকে আলোচিত কয়েকটি হত্যাকাণ্ডের মধ্যে অন্যতম 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়িতে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ড। দেশ বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টিকারী এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসন নানা আশ্বাস দিলেও গেল 6 বছরে মামলার অগ্রগতি বলতে এখনো তদন্ত চলছে। হত্যাকাণ্ডের বার্ষিকীর ঠিক 2 দিন আগে ওই মামলার বিচার নিয়ে সাংবাদিকদের মুখোমুখি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঠিক এই মুহূর্তে কি অগ্রগতি হয়েছে আমি ঠিক আমার ঠিক জানা নেই। তো আমাদের র্যাব কাজ করছে। আমি এখনো আশাবাদী যে কোনো সময় র্যাব উদ্ঘাটন করবে এবং আপনাদেরকে জানাতে। এছাড়া সম্প্রতি বিভিন্ন স্থানে গুলির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বৈধ অবৈধ যে অস্ত্রের মাধ্যমেই এসব ঘটনা ঘটুক না কেন তার বিচার হবেই। মেয়র হোক, নির্বাচিত প্রতিনিধি হোক, যেই করে থাকুক, আমরা কিন্তু আইন অনুযায়ী তার ব্যবস্থা নিচ্ছি। কাজেই বৈধ অস্ত্র দিয়ে কিংবা অবৈধ অস্ত্র দিয়ে যারাই আইন ভঙ্গ করবে তাদের আমরা ব্যবস্থা নিচ্ছি। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের তদন্ত প্রায় শেষ দিকে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এম বাদশাহ, এসএ টিভি, ঢাকা। চলতি অর্থ বছরে বাংলাদেশকে 1.8 থেকে 2 বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহযোগিতা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। আগামীতে এই সহযোগিতা আরও বাড়বে বলে জানিয়েছেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট ওয়েন চাই ঝাং। বিকেলে রাজধানী শেরেবাংলা নগরের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আরও জানাচ্ছেন শরীফ ইমতিয়াজ। সম্প্রতি বার্ষিক সফরে ঢাকা আসেন এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে ইতিমধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠকও সেরেছেন তিনি।
উন্নয়ন সহযোগী হিসেবে এদেশে জ্বালানি খাত নিয়ে কাজ করার কথা জানান এডিবির ভাইস প্রেসিডেন্ট। এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। এসডিজি বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করবে এডিবি। আগামীতে আমাদের সহযোগিতা আরও বাড়বে বলে আমি মনে করি। তিনি জানান বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ও শিক্ষা খাত নিয়ে কাজ করার পাশাপাশি কৃষি এবং পল্লী উন্নয়নেও কাজ করবে এডিবি। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে এডিবি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জ্বালানি ও শিক্ষা খাত ছাড়াও এখানে কৃষি ও পল্লী উন্নয়ন নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশকে জ্বালানি উৎপাদন বাড়াতে হবে, তবে সেক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দূষণ কমানোর পরামর্শ তার। শরীফ ইমতিয়াজ, এসটিভি, ঢাকা। সরকারের উন্নয়ন প্রকল্পগুলোতে কোনো রকমের অপচয় সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পগুলোতে সরকার কাজের পরিমাণের চেয়ে গুণগত মানের উপর বেশি জোর দিচ্ছে। বিকেলে রাজধানীর এনএসি সম্মেলন কক্ষে সরকারি বেসরকারি অংশীদারিত্ব সংক্রান্ত সভায় মন্ত্রী কথা বলেন। তিনি আরও বলেন, যেসব প্রকল্পে সাফল্যের সম্ভাবনা বেশি সেগুলো আগে শুরু করা হবে। অনুষ্ঠানে বিশ্বব্যাংক ঢাকার প্রধান ক্রয় বিশেষজ্ঞ ডক্টর জাফরুল ইসলাম, সিপিটিইউ এর মহাপরিচালক মোহাম্মদ ফারুক হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপচয় রোধ করতে হবেই এবং জিরো টলারেন্স। আমরা যদি এটা বলে দিবেন যে জিরো টলারেন্স, আমরা এটা মানব না। এই যে 2 জেলায় 4টা উপজেলায় যেই প্রকল্পগুলো আমরা নিচ্ছেন বা যেই ক্লাসিফিকেশনের প্রকল্পগুলো নিচ্ছেন সেখানে আমরা শতভাগ দেখব এবং সেখানে কোনো রকম অপচয় আমরা গ্রহণ করব না। কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন ঢাকাস্থ ব্রিটিশ, কানাডা, অস্ট্রেলিয়ান হাই কমিশনার। সকাল 11টার দিকে 3 দেশের হাই কমিশনারদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পে পৌঁছায়। পরিদর্শনকালে ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক, কানাডিয়ান হাই কমিশনার এইচ.ই. বেনোইভ পিয়েরে লারামি ও অস্ট্রেলিয়ান হাই কমিশনার এইচ.ই. জুলিয়া নিবলেট মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এর আগে সকালে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও বুধবার বিকেলে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আব্দুর রহমানের সাথে বিশেষ বৈঠক করেন 3 দেশের হাই কমিশনাররা। Calling on the government of Myanmar to stop the repression and to create safe and secure conditions so that these people can go home. But in the meantime, the emphasis is on providing the support they need here. অভ্যন্তরীণ ও বহিঃশক্তি যে কোনো হুমকি মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। সকালে কক্সবাজারের রামু সেনানিবাসে নবগঠিত 7টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্দেশ দেন। এর আগে সেনাপ্রধান পৌঁছালে 10 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান তাকে অভ্যর্থনা জানান। পরে প্যারেড কমান্ডার মেজর এরশাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে রামু সেনানিবাসের নির্মাণাধীন শেকর নামে 10 দিগন্ত জাদুঘর সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সেনাপ্রধান। ফরিদপুরে ব্যবসায়ী গিয়াসউদ্দিন হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মুসরাত জেরিন এই রায় দেন। মামলার বিবরণে বলা হয়, 2010 সালের 20 অক্টোবর ফরিদপুর সদরের খলিলপুর বাজারে ব্যবসায়ী গিয়াসউদ্দিন পাট বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে বারোখাদা ব্রিজের কাছে আসামিরা তাকে কুপিয়ে আহত করে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল আসামি জামিন আলী ও এনামুল কবির। অপর আসামি মিন্টু শেখ পলাতক রয়েছে। সাংবাদিকদের নিয়ে কটূক্তি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাক্তার তায়েবুর রহমান আশিকের অপসারণের দাবিতে বগুড়ায় অবস্থান কর্মসূচি ও সমাবেশ হয়েছে। বগুড়া প্রেস ক্লাবের আয়োজনে দুপুরে শহরের 7 মাথায় এই সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান জাদু। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন এবং বগুড়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরিফ রহমান সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। বক্তারা শিগগিরই সাংবাদিকদের নিয়ে কটূক্তি, আপত্তিকর মন্তব্য ও অসদাচরণকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাক্তার তায়েবুর রহমান আশিকের শাস্তির দাবি জানান। এদিকে ক্র্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডেইলি অবজারভার পত্রিকার সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। রাজধানী সেগুনবাগিচায় দুপুরে মানববন্ধনে অংশ নেন ক্র্যাবের সভাপতি আবু সালেহ আকন,
সাধারণ সম্পাদক সারোয়ার আলম, ডিআইইউ এর দপ্তর সম্পাদক নয়ন মুরাদ সহ অনেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক মামুনুর রশিদের বিরুদ্ধে সরকার দলীয় এমপি নিজামুদ্দিন হাজারী ও এনামুল হকের হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সারা দেশে সাংবাদিকদের উপর হামলা নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ৩ মাস পর এখন স্বাভাবিক সেখানকার পরিবেশ। স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মাঝে। মেরামত শেষে চালু হয়েছে মন্দিরগুলো। হামলার ৩ মাস পর স্থানীয় গৌর মন্দিরে শুরু হয়েছে ৫৫তম বার্ষিক ভুবন মঙ্গল মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি মনিরুজ্জামান পলাশের প্রতিবেদন, জানাচ্ছেন মনিজা হাবিব। নাসিরনগরে গত ৩০ অক্টোবর চালানো বর্বর হামলার পর কেটে গেছে ৩টি মাস। ফের নির্মাণ করা হয়েছে বাড়িঘর ও মন্দির। সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনা ও মঙ্গল কামনায় উপজেলার গৌর মন্দিরে শুরু হয়েছে ৬ দিনের ভুবন মঙ্গল মহোৎসব। পুরো এলাকা এখন উৎসব মুখর। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে পুজো অর্চনা করে মন্দিরে প্রতিমা স্থাপন করেছেন পুরোহিত। চলছে ভক্ত অনুরাগীদের গীতাপাঠ, হরিনাম কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩ মাস আগের অনাকাঙ্ক্ষিত ঘটনায় মন ভাঙলেও এই উৎসবের মধ্য দিয়ে আবারও তারা ঘুরে দাঁড়াবে বলে আশা সনাতন ধর্মাবলম্বীদের। এখন যে অবস্থা, আমাদের কোনো সমস্যা নাই, আমরা অনেক ভালো আছি। আমরা মনে করি এখন আবার এই আগের অবস্থানে আমরা আছি। সবাই মিলে আমাদের যে সাহায্য সহায়তা দিচ্ছে, তারপরে আমার মনে হয়েছে যে না, মনে কিছু হবে না। হিন্দু পল্লীতে হামলায় যারা সহযোগিতা করেছিল তাদের বেশিরভাগকে গ্রেফতার করা হয়েছে বলেও জানালেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার। এই ধরনের ঘটনা যাতে এই নাসিরনগরে আর ঘটতে না পারে, তার জন্য প্রথম কাজ হবে আমাদের যে এই ঘটনার সাথে সম্পৃক্ত প্রত্যেককে খুঁজে বের করা, তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে গ্রেফতার করা এবং তাদের বিচার নিশ্চিত করা। হামলার পর নতুন করে নির্মিত মন্দিরে এমন উৎসব আর ধর্মীয় আচার চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। নাসিরনগরে ফের প্রতিষ্ঠা হবে সম্প্রীতির বন্ধন, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। আশা রাখছি আপনাদের সামনে। এসএটিভি নিউজ ডেস্ক। অপরিকল্পিত নগরায়ন, জঙ্গিবাদ ও দুর্নীতি বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্থাপত্যকলা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে আহ্বান জানান তিনি। মন্ত্রী জানান, টেকসই উন্নয়নে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের ডিজিটাল বিপ্লব। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ছাত্রছাত্রীদের নতুন নতুন পরিকল্পনা তৈরির পরামর্শও দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনম মেশকাত উদ্দিন, উপ উপাচার্য হুমায়ুন কবির চৌধুরী এবং বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ডিন সৈয়দ ফখরুল হাসান। অল্প সময়ে বেশি লাভ, ঝুঁকিও কম, তাই সাতক্ষীরায় লবণ পানিতে এখন কাঁকড়া চাষে ঝুঁকছেন মৎস্য চাষিরা। তবে কাঁকড়ার দাম আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে ওঠানামা করায় মাঝে মধ্যেই বিপাকে পড়তে হচ্ছে তাদের। এদিকে কাঁকড়া চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দিচ্ছে মৎস্য বিভাগ। সাতক্ষীরা প্রতিনিধি এম শাহিন গোলদারের প্রতিবেদন, জানাচ্ছেন সুলতানা রাজিয়া। জলবায়ু পরিবর্তনের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্যামনগরের সুন্দরবন কোল ঘেঁষা গরিব মৎস্যজীবীরা। তবে দুর্যোগ মোকাবেলায় এখন তারা শুরু করেছেন কাঁকড়া চাষ, আর তাদের পাশে দাঁড়িয়েছে কয়েকটি বেসরকারি সংগঠন। প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়ে ২০১০ সালে এই চাষের সঙ্গে যুক্ত হয়েছে আটলিয়া ইউনিয়নের ১৯৮টি পরিবার। বর্তমানে একজন কাঁকড়া চাষি বছরে ১.৫ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত আয় করছে। কাঁকড়াগুলো তখন ৩০০ টাকা কিনে আমরা ১০০০ টাকা বিক্রি করতে পারি, আবার এখন এই বছর ৫০০ টাকা কিনে ১০০০ টাকা ৭০০ টাকা এরকম বিক্রি হচ্ছে। বাগদা চিংড়ি ভাইরাসের কারণে বাগদা চিংড়িতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তার পাশাপাশি আমরা নারী পুরুষ মিলে আমরা উভয়ে কাঁকড়া চাষকে বেছে নিয়েছি। এদিকে এদের দেখা দেখি আরও ২০০ পরিবার কাঁকড়া চাষ শুরু করেছে। এখন তারা চান বিদেশে কাঁকড়া বাজারজাতকরণের সুযোগ। আমরা আগে বাড়ির কাজ করতাম, এখন স্বামীরা কাঁকড়া চাষ করে, বাড়িরও কাজ করি, স্বামীদের সাথে সহযোগিতা করি। আমরা নভেম্বর মাসে পাটা বসাই, ডিসেম্বরে আমরা মাল ছাড়ি, জানুয়ারি মাসে আমরা মাল রেখে দেই, যেটা ফেব্রুয়ারি জানুয়ারি ২ মাস ধরে আমাদের মাল বিক্রি হয়ে যায়। এদিকে কাঁকড়া চাষিদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে মৎস্য বিভাগও। এই কাঁকড়া যাতে আরও বেশি উৎপাদন হয় সেই জন্য আমরা চাষিদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, তাদেরকে মোটিভেশন করা হচ্ছে এবং কাঁকড়া প্রজেক্টের আওতায়
ডেমনস্ট্রেশন করে কাঁকড়া চাষিদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। কাঁকড়ার দাম আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে ওঠানামা করছে, তাই ঝুঁকি মোকাবেলায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। এসিটিভি নিউজ ডেস্ক। মৌলভীবাজারের পাহাড়ি এলাকায় সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে বাড়ছে রাবার চাষ। সংশ্লিষ্টরা বলছেন, দেশের চাহিদা মিটিয়ে প্রতি বছর কমপক্ষে 100 কোটি টাকার রাবার বিদেশে রপ্তানি সম্ভব। তবে রাবার গাছ পরিবেশের জন্য ক্ষতিকর বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা, যদিও এই অভিযোগ মানতে নারাজ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন। মৌলভীবাজার প্রতিনিধি এম.এ. মোহিতের প্রতিবেদন, জানাচ্ছেন সুলতানা রাজিয়া। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন শ্রীমঙ্গলের আওতায় সরকারি 18টি বাগানে 5,730 একরে এবং বেসরকারি 174টি বাগানে 58,362 একরে রাবার চাষ হচ্ছে। এসব বাগান থেকে প্রতি বছর একর প্রতি উৎপাদন হচ্ছে 500 কেজি তরল রাবার। এ চাষ দিন দিন বাড়ছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ রাবার গাছ থেকে নির্গত পানি ও রস পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাবারের বাগানও গাছের তলে কোনো গাছ কিচ্ছু হয় না, গাছ পর্যন্ত হয় না, জ্বলি যায়। পরিবেশটারে একবারে নষ্ট করে দিতেছে এই রাবারের এই গাছের বাগানে। তবে এই অভিযোগ মানতে নারাজ বন শিল্প কর্পোরেশনের কর্মকর্তারা। পাশাপাশি রাবার রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন সম্ভব বলেও মনে করেন তারা। রাবার বাগান সৃষ্টির কারণে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের যে একটা বিপর্যয়, সেটা থেকে আমরা কিছুটা মুক্তি পাচ্ছি, যেহেতু প্রতি একর রাবার বাগানে প্রায় 7.5 টন রাবার কার্বন কনজাম্পশন করতেছে। রাবার চাষ সম্প্রসারণে সঠিক প্রচারণা ও প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এসিটিভি নিউজ ডেস্ক। ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে ছাত্রছাত্রীদের বেশি বেশি বিজ্ঞান চর্চার পরামর্শ দিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জাতীয় বিজ্ঞান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আয়োজিত 3 দিনের 10ম জাতীয় বিজ্ঞান উৎসবে অংশ নিচ্ছে 200-রও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী বিভিন্ন প্রকল্প, উদ্ভাবিত যন্ত্রের মডেল, দেয়াল পত্রিকা ও ছবি দেখানো হচ্ছে বিজ্ঞান মেলায়। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকছে মেলা প্রাঙ্গণ। শনিবার সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে বিজ্ঞান মেলার। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নোয়াখালীর ঠ্যাঙ্গারচরে পাঠানোর সরকারি পরিকল্পনা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা HRW। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা HRW-র এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামসের সই করা বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। সংস্থাটি জানায়, বসতিহীন ও অনুন্নত উপকূলীয় ঠ্যাঙ্গারচর দ্বীপে রোহিঙ্গাদের পাঠানোর পরিকল্পনা অবাস্তব ও নিষ্ঠুর। কক্সবাজার শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের সেখানে নিয়ে যাওয়া হলে জীবিকা, খাদ্য, শিক্ষা ও চিকিৎসার অধিকার থেকে এসব মানুষকে বঞ্চিত করা হবে। মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে এবার সিনেটে অনুমোদন পেয়েছেন জেফ সেশন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দিয়েছিলেন। আলাবামা অঙ্গরাজ্যের সিনেটর জেফ সেশনস 52-47 ভোটে সিনেটে অ্যাটর্নি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে মানবাধিকার ইস্যুতে তার অতীত রেকর্ডের কথা তুলে বরাবরই আক্রমণ চালিয়েছেন ডেমোক্র্যাট দলের সদস্যরা। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের মধ্যে মার্কিন অ্যাটর্নি জেনারেল মনোনয়ন অন্যতম একটি। রিপাবলিকানরা তাকে ভোট দিলেও ডেমোক্র্যাটদের মধ্যে শুধু ওয়েস্ট ভার্জিনিয়ার সিনেটর জো মানচিন তার পক্ষে ভোট দিয়েছেন। চলতি মাসে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে আল কায়েদার 11 সদস্যকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহতদের মধ্যে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী আবু হানি আল মাসুরিও আছেন। গত 3রা ফেব্রুয়ারি চালানো একটি বিমান হামলায় 10 জঙ্গি নিহত হয় বলে বিবৃতিতে জানান তিনি। বৈঠকের স্থান হিসেবে ব্যবহৃত একটি ভবনে চালানো হামলায় এরা সবাই নিহত হন। গত 4 ফেব্রুয়ারি চালানো আরেকটি বিমান হামলায় আল মাসুরি নিহত হন। সিরিয়ার ইদলিবের কাছে এসব বিমান হামলা চালানো হয়। সন্ধ্যার এসিটিভি সংবাদের শেষ পর্যায়ে আমরা তবে যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মুসলিম দেশগুলোকে রণক্ষেত্র বানিয়ে রেখেছে অস্ত্র ব্যবসায়ীরা, মন্তব্য প্রধানমন্ত্রী। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইমামদেরও ভূমিকা রাখার আহ্বান। সংশোধিত নাগরিকত্ব আইনে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন প্রবাসীরা, সুযোগ পাবেন রাজনীতির, তবে করতে পারবেন না সংসদ নির্বাচন। রাজনীতিতে দেউলিয়া হয়ে পড়ার ঝুঁকি থেকে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে, দাবি কাদেরের। নতুন ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন চায় জাতীয় পার্টি।
সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলায় তদন্তের অগ্রগতি জানা নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে চট্টগ্রামের মৃত্যু হত্যাকাণ্ডের তদন্ত শেষের পথে। সন্ধ্যার এসএটিভি সংবাদ এ পর্যন্তই। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।